আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান তুষার তোমাদের ফোর্থ সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিচার ছিলাম। এখন স্টাডি লিভে রয়েছি, ফিনল্যান্ডে মাস্টার্স করতেছি। তোমাদের সাথে অনেকদিন ধরে যোগাযোগ হচ্ছে না। মাঝে তোমাদের সাথে আমি বলেছিলাম যে আমরা হয়তো বা কিছু অনলাইনের মাধ্যমে গুগল ক্লাস বা ভিডিও লেকচারের মাধ্যমে হয়তো তোমাদের সাথে সপ্তাহে বা মাসে এক দুইটা ক্লাস নেওয়ার মাধ্যমে হলেও যোগাযোগটা রাখতে পারবো। যাই হোক, বিভিন্ন ব্যস্ততা এবং অন্যান্য উম, কারণে সময় হয়ে উঠতে পারেনি, এই জন্য সেটা সম্ভব হয়নি। তখন এই করোনার সময়টাতে যেহেতু লকডাউনে রয়েছে, আমরা মোটামুটি সবাই ফ্রি আছি, বাসাতে অবস্থান করতেছি আশা করি। তো আমাদের উচিত এই সময়টাকে কাজে লাগানো। তো আমারও যেহেতু কিছুটা সময় তৈরি হয়েছে, এই জন্য ভাবলাম যে এই সময়টাকে কাজে লাগিয়ে তোমাদের সাথে আবার যোগাযোগ করতে পারি কিনা। তো আজকে আমাদের তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কটন ফাইবার। কটন ফাইবার নিয়ে নতুন কিছু বলার নেই। তোমরা যারা টেক্সটাইলে পড়তে আসছো, পড়া অনেকটুকু পড়ে ফেলছো বা পড়া শেষ করে ফেলছো, তারা কিন্তু কটনের ইম্পর্টেন্স সম্পর্কে জানো। যাই হোক, সেই বিষয়গুলোতে আমরা কমার্শিয়াল বিষয়গুলোতে যাব না, আমরা এটা স্টাডি রিলেটেড বিষয়গুলোর দিকে আমরা থাকবো। তো কটন ফাইবারকে আমরা যখন স্টাডি করব, এই যে লেকচারটা রয়েছে, আমরা একটা পিপিটি স্লাইড দেখতে পাচ্ছি, সেই স্লাইডের অনেকগুলো স্লাইড রয়েছে অ্যাকচুয়ালি। তো আমরা সবগুলো বিষয়কে কভার করব না। আমার যতটুকু মনে পড়ে, এই কটনের স্লাইডটা আমরা হয়তো 4টা বা 5টা ক্লাসে শেষ করতাম। তো এখন এত সময় ধরে ভিডিও করা সম্ভব না, এই জন্য আমরা হয়তো এই কটনের লেকচারটার কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিটেল স্টাডি করব, আর অন্য বিষয়গুলো হয়তো হালকা আমরা এই এর সামারি বা মূল অংশটা জানার চেষ্টা করব, বাকিগুলো হয়তো বা তোমরা স্টাডি করে নিজেরা পরে বুঝতে পারবে। কটন ফাইবার নিয়ে যেহেতু আলোচনা করবো, তোমরা প্রথমে কটন ফাইবারের যে ছবিটা দেখা যাচ্ছে সেটার দিকে তাকাও। খুব সুন্দর দেখা যাচ্ছে, ফুলের মতো মনে হচ্ছে। যাই হোক, এটা অনেকটা আমাদের দেশে তোমরা এখন গাছটা অতটা অ্যাভেলেবল না, কিন্তু শিমুল গাছ যদি তোমরা দেখে থাকো, তাহলে দেখবা সেই গাছ গাছ থেকে একটা সময় একটা বলের মতো তৈরি হয়। অ্যাকচুয়ালি বল বলা উচিত হবে না, সেটা একটা লম্বাটে শেপের হয়। বাট সেইটা একসময় ফেটে গিয়ে ভিতর থেকে ফাইবার তৈরি হয়, ফাইবার বের হয়ে আসে। তো আমাদের কটন ফাইবারটা কিন্তু ওই একই প্রকারের, একই রকম হয়। এখানে ওই যে সিড বলটা থাকে সেটা শিমুল তুলার মতো, শিমুল তুলার সিড বলের মতো লম্বাটে থাকে না, এটা গোলাকার থাকে। সেটাও একসময় ফেটে যায়, ফেটে যাওয়ার ফলে এরকম সুন্দর ফাইবার কিন্তু বের হয়ে আসে। পরবর্তী অংশে তাহলে চলো আমরা আস্তে আস্তে চলে যাই। স্লাইডটিতে আমরা একটি মেশিনের ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সজিনিং মেশিনের ডায়াগ্রাম। মেশিনের ডিটেলস কিভাবে কাজ করে আমরা জানবো না, মানে আপাতত জানবো না, আমরা শুধু এই মেশিনটার মূল ফাংশনটা জানার চেষ্টা করবো। তো এর আগে স্লাইডে আমরা আলোচনা করতেছিলাম যে সিড বল থাকে, সিড বলের ভিতরে থেকে সিড বলটা যখন ফেটে যায় সেখান থেকে ফাইবার বের হয়ে আসে। তো এই ফাইবার গুলো সিড বলের ভিতরে সিড থাকে, সেই সিডের সারফেস থেকে কিন্তু বের হয়ে আসে। আমাদের মাথার স্কিনের মতো চিন্তা করতে পারি। আমাদের মাথার স্কিন থেকে যেরকম চুলগুলো বের হয়, সেরকম ওই সিড থেকে, সিড বলের ভিতরে কিছু সিড থাকে, সেই সিড থেকে কিন্তু ফাইবার গুলো বের হয়ে আসে। তো আমাদের কাপড় তৈরি করার জন্য যে সুতা তৈরি করব, সেটাকে রং করব, ফেব্রিক তৈরি করব, এগুলোর জন্য আমাদের কিন্তু ফাইবার দরকার, সিডটা দরকার নাই। এই জন্য সিড থেকে ফাইবারকে সেপারেট করতে হবে। এই সেপারেশন প্রসেসটাকে বলা হচ্ছে জিনিং প্রসেস। এটা একটা মেকানিক্যাল প্রসেস, অর্থাৎ সিড থেকে ফাইবারটাকে টেনে কিন্তু ছাড়ানো হবে। এই মেশিনের মাধ্যমে ডিটেলস আমরা জানলাম না, শুধু এটা জানলাম যে জিনিং প্রসেসের মাধ্যমে সিড থেকে ফাইবারকে সেপারেট করা হয়। তাহলে জিনিং প্রসেস হওয়ার পর আমরা ফাইবার পাচ্ছি, যে ফাইবার মধ্যে আর সিড গুলো নেই। জিনিং প্রসেস করার পর যে ফাইবার গুলো পাচ্ছি, সেই ফাইবার গুলো সিড থেকে সেপারেট হয়ে যায়, কিন্তু সেই সিড গুলোতে কিন্তু তখনও কিছু ফাইবার রয়ে যায়। তো প্রথমবার জিনিং প্রসেস করার ফলে যে ফাইবার গুলো পাই আমরা, সেই ফাইবার গুলো, লম্বা ফাইবার গুলো কিন্তু সেপারেট হয়ে যায়। এই জন্য এই ফাইবার গুলোকে বলা হয় লিন্ট, এবং এই ফাইবার গুলোই মূলত আমাদের সুতা, কাপড় এগুলো তৈরি করতে কাজে লাগে। কিন্তু যে
সিডটা থেকে আমরা ফাইবারকে রিমুভ করলাম, সেই সিডগুলোর মধ্যে তখনও কিন্তু কিছু ফাইবার রয়ে যায়। সেই ফাইবারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ফাইবার গুলো গুরুত্বপূর্ণ এর জন্যই সেখানে ফাইবার গুলো যে রয়েছে সিডের মধ্যে, সেই ফাইবার গুলো শর্ট হতে পারে, ছোট হতে পারে, বাট সেটাও কিন্তু কি 100 পিওর সোর্স অফ সেলুলোজ, এবং আমাদের এই সেলুলোজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমরা কি করে থাকি, সেই সেলুলোজ গুলোকে পাওয়ার জন্য সেই সিড গুলোর মধ্যে যে অল্প কিছু ফাইবার রয়ে গেছে, সেই ফাইবার গুলোকে কিন্তু আমরা সেপারেট করি। সেটা কিভাবে করি, সেই সিড গুলোকে আবার আমরা কি করি, জেনিং মেশিনে দিয়ে দিই। জেনিং মেশিনে আবার দেওয়ার ফলে আরো কিছু ফাইবার কিন্তু সিড থেকে সেপারেট হয়। সেই ফাইবার গুলোকে কিন্তু আমরা বলে থাকি লিন্টার্স। সেই লিন্টার্স গুলো সরাসরি টেক্সটাইলস এ আমরা ওই তাদের যে শর্ট ফাইবার হিসেবে ইউজ করা হয় না, সেটাকে নর্মালি বিস্কস তৈরি করতে কাজে লাগানো হয়। অর্থাৎ কেমিক্যালি সেই শর্ট ফাইবার গুলোকে ডিসলভ করা হয়, সলিউশন ফর্মে নেওয়া হয়। সেই সলিউশন ফর্ম থেকে পরবর্তীতে আবার নতুন শেপ তাকে দেওয়া হয়। সেটা তোমরা হচ্ছে টেক্সটাইল র মেটেরিয়ালস 2 যখন পড়বে তখন সেই সম্পর্কে আরো ডিটেলস এ জানতে পারবে। তো এইখানে আমরা ছবিটার দিকে যদি খেয়াল করি, একটু তাকাও তোমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছ, সেইগুলো কিন্তু সিড, একটা সিড, একটা সিড, এই সিড গুলোর সারফেস থেকে কিন্তু কি ফাইবার গুলো তৈরি হয়। তো জিনিং প্রসেস করার ফলে এই ফাইবার গুলো কি হয়, সিড থেকে সেপারেট হয়ে যায়। প্রথমবার জিনিং করার পর যেটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে লিন টেক্সচার, ইউজ করা হয় ডিরেক্টলি। আর সেকেন্ড বার সেই সিড গুলোকে আবার যদি জিনিং প্রসেস দেই, তাহলে কিছু শর্ট ফাইবার ওই সিড থেকে রিমুভ হয়, সেগুলোকে আমরা বলে থাকি লিন্টার্স, যেটা সরাসরি টেক্সটাইল কম ইউজ করা হয়, বাট মূলত ইউজ করা হয় তোমার হচ্ছে রিজেনারেটেড সেলুলোজ তৈরি করার ক্ষেত্রে। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই কিন্তু কটন কাল্টিভেট করা হয়, এবং তাদের জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী তাদের কোয়ালিটি কিন্তু ডিফারেন্ট হয়। তো এখানে কিছু ক্লাসিফাই করা হচ্ছে ফাইবারকে, যেমন সি আইল্যান্ড কটন, ইজিপশিয়ান কটন। তো এগুলোর এক একটার ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম, এবং আমাদের প্রয়োজন অনুসারে, আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে যদি খুব ভালো কোয়ালিটির ফাইবার দরকার হয়, তাহলে হচ্ছে কি আমরা হয়তো বা সি আইল্যান্ড কটন বা ইজিপশিয়ান কটন ইউজ করি। আর যদি আহ, তুলনামূলক একটু কম কোয়ালিটির কাপড় তৈরি করা দরকার হয়, তাহলে যেগুলোর কোয়ালিটি কিছুটা দুর্বল, খারাপ, সেগুলোকে আমরা ইউজ করতে পারি। যেমন রয়েছে তোমার চায়না কটন, ইন্ডিয়ান কটন, এদের কোয়ালিটি কিছুটা খারাপ। তবে আমরা কি করে থাকি, ভালো কোয়ালিটির সাথে খারাপ কোয়ালিটি বলবো না, একটু কম ভালো কোয়ালিটির ফাইবার সাথে আমরা মিক্সিং করে থাকি। এর মাধ্যমে আমরা কি এটাকে কস্ট ইফেক্টিভ করতে পারি। তো এগুলো সম্পর্কে ডিটেলস আমরা বলতেছি না, তোমরা একবার পড়ে নিও। বাংলাদেশ কটন সম্পর্কেও কিছু কথা বলতেই হয়। যদিও আমাদের টেক্সটাইলে আমাদের এক্সপোর্টের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কিন্তু জানি আমরা কিন্তু সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট, চায়নার পরে আমাদের অবস্থান। কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রির যে মূল যে র মেটেরিয়াল, সেটা হচ্ছে আমাদের কটন ফাইবার। সেই কটন ফাইবারের দিক থেকে কিন্তু কি আমরা ফার্স্ট। কিভাবে, ইম্পোর্টের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বেশি কটন ইম্পোর্ট করে যে দেশটা, সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশ। আমরা নিজেরা কিন্তু একদমই কটন কাল্টিভেট করতে পারি না বললেই চলে। আমাদের টোটাল ডিমান্ডের 1%-এরও কম কিন্তু আমরা কটন কাল্টিভেট করতে পারি। যাই হোক, সেটার বিভিন্ন সমস্যা রয়েছে, প্রতিকূলতা রয়েছে, এবং আমাদের কিছু সম্ভাবনার কথাও রয়েছে। সেগুলোর ডিটেলস এখন বলতে গেলে লেকচারটা অনেক বড় হয়ে যাবে, সেগুলো আমরা পরবর্তীতে হয়তো কোনো একটা লেকচারে আমরা জানার চেষ্টা করব। এখানে টেক্সটাইল ফাইবারকে ক্লাসিফাই করা হচ্ছে বেসড অন লেন্থ। লং স্টেপল লেন্থ, যাদের কিছুটা বড় তাদেরকে লং বলা হচ্ছে, আরেকটা নির্দিষ্ট লেন্থকে বলা হচ্ছে মিডিয়াম স্টেপল, এবং আরেকটা শর্ট যে ফাইবার গুলোকে আছে সেগুলোকে বলা হচ্ছে শর্ট স্টেপল ফাইবার। সেগুলো তোমরা একবার দেখে নেবে। এরপরে কটনের কম্পোজিশন সম্পর্কে আলোচনা করবো আমরা অ্যাকচুয়ালি। কম্পোজিশনটা যদি খেয়াল করি, অর্থাৎ কটন ফাইবারের ভিতরে কি কি রয়েছে, কি কি মলিকুল রয়েছে, সেগুলো যদি জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো মূলত কটনটা তৈরি হয় সেলুলোজ থেকে। 86.8%, সেটা ভ্যারি করতে পারে, একটু কম বেশি হতে পারে, এটা রেঞ্জের মধ্যে থাকে। যাই হোক, তবে বিভিন্ন বইতে তোমরা যখন স্টাডি করবে, সেখানে হয়তো বা জানতে পারবে যে না, আমরা তো জানি কটনের মধ্যে সেলুলোজের পরিমাণটা হচ্ছে 94-95%। সেই 94 বা 95%, সেটা কিন্তু বলা হয়েছে ইনক্লুডিং ওয়াটার।
তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সেলুলোজের পরিমাণ 86% বা 87% মতো, এবং সেখানে কিন্তু ওয়াটারও রয়েছে কটনের মধ্যে। তো এই দুইটা মিলে দেখা যায় 95% মতো হয়ে যায়। এবং এই কেন একসাথে দেখানো হচ্ছে, কারণ এই ওয়াটার গুলো কিন্তু এই কটন ফাইবারের ভিতরে ইন্ডিপেন্ডেন্ট ভাবে থাকে না, সেগুলো দেখা যাচ্ছে তোমার সেলুলোজের যে স্ট্রাকচারের ভিতরে কিন্তু এই ওয়াটার মলিকুল গুলো অ্যাটাচ হয়ে যায়। এই জন্য সেই ওয়াটারটা সেলুলোজেরই একটা অংশ হয়ে যায়। সেই জন্যই বিভিন্ন জায়গায় দেখবা এই সেলুলোজটাকে এই 95% বলা হচ্ছে ইনক্লুডিং দা ওয়াটার। এর পরবর্তী অংশগুলো যদি আমরা দেখি, কোয়ালিটি অফ কটন ডিপেন্ডস অন, অর্থাৎ কোন সব বিষয়ের গুলোর বা ফ্যাক্টর গুলো দ্বারা আমরা কটনের কোয়ালিটিকে ডিটারমাইন করতে পারবো। ওই আমাদের যেহেতু দেখতে পারলাম যে বিভিন্ন লোকেশন, বিভিন্ন জিওগ্রাফির লোকেশন থেকে আমরা কটন কিন্তু ইম্পোর্ট করি। আমরা কিন্তু ইউএসএ থেকে ইম্পোর্ট করি, ইজিপ্ট থেকে ইম্পোর্ট করি, চায়না থেকে ইম্পোর্ট করি, ইন্ডিয়া থেকেও ইম্পোর্ট করি। তাহলে আমাদের তো জানতে হবে যে যেহেতু এদের কোয়ালিটি কি হয়, ডিফারেন্ট হয়, আমাকে জানতে হবে কোন সব বিষয়ের মাধ্যমে বুঝতে পারবো কোয়ালিটিটা ভালো বা খারাপ। তো এই যে কিছু ফ্যাক্টর কথা বলা হচ্ছে, কালার থেকে শুরু করে যে নিচে যে অংশগুলো দেখতে পাচ্ছ, সেগুলো সম্পর্কে ডিটেলস কিন্তু তোমরা জানতে পারবা যখন তোমরা ইয়ান ম্যানুফ্যাকচারিং 1 2 স্টাডি করবা। সেই সাথে তোমাদের যখন টিটি2 পড়বা, তখন সেগুলো কিভাবে টেস্ট করতে হয় সেগুলো তোমরা জানতে পারবা। তবে এইখানে আমরা খুব শর্টলি জানার চেষ্টা করব আহ, এই ফ্যাক্টর গুলো সম্পর্কে। যেমন প্রথম বলা হচ্ছে কি কালার। কটন ফাইবারের কালারটা অনেকটা ক্রিমি কালার হয়ে থাকে, হালকা ইয়েলোইশ টাইপের কালার হয়ে থাকে। তবে এই কটন যে কালারটা যদি উজ্জ্বল হয়ে থাকে, খুব ব্রাইট হয়ে থাকে, তাহলে বুঝতে হবে সেটার কোয়ালিটি ভালো। যদি কটনের কালারটা দেখে অনেকটা ফ্যাকাশে মনে হয়, তাহলে বুঝতে পারবো যে না, এই কোয়ালিটি খারাপ। দেখো এরপরে স্টেপল লেন্থ। স্টেপল লেন্থের কথা আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে লেন্থ অনুযায়ী সেটাকে ক্লাসিফাই করা যায়, লং স্টেপল, মিডিয়াম স্টেপল, শর্ট স্টেপল। তো স্বাভাবিকভাবে কটন ফাইবার লেন্থ যত বেশি হবে, সেটার কোয়ালিটি তত ভালো আমরা ধরে নিব। যেমন আমরা যখন ওই যে ক্লাসিফিকেশন পড়তেছিলাম, সেখানে এক জায়গায় লেখা ছিল সি আইল্যান্ড কটন, ইজিপশিয়ান কটন, তাদেরকে বলা হচ্ছিল বেস্ট কটন। কেন? কারণ হচ্ছে তাদের লেন্থ অনেক বেশি হয়ে থাকে। লেন্থ বেশি হওয়ার কারণে সেগুলো দ্বারা আমরা স্ট্রং ইয়ার্ন তৈরি করতে পারবো। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কি ফাইননেস, অর্থাৎ ফাইবার গুলো, কটন ফাইবার গুলো কতটা ফাইন বা চিকন। ফাইবার গুলো যত বেশি চিকন হবে, সেটার কোয়ালিটি তত ভালো হবে। কেন? কারণ তুমি যদি যদি আমরা এক্সাম্পল হিসেবে কনসিডার করি, আমাদের কাছে দুইটা সুতা রয়েছে। দুইটা সুতার ওই যে পুরুত্ব বা যে থিকনেস, দুইটা হচ্ছে সেম, অর্থাৎ তাদের ডায়ামিটার সেম। কিন্তু একটা সুতা তৈরি হচ্ছে মোটা ফাইবার থেকে, আর একটা সুতা তৈরি হচ্ছে চিকন ফাইবার থেকে। তো স্বাভাবিকভাবে চিকন ফাইবার দ্বারা তৈরি ওই সুতাটার মধ্যে ফাইবারের সংখ্যা কিন্তু বেশি থাকবে তাদের ক্রস সেকশনে। এবং সংখ্যা বেশি হওয়ার কারণে কি হবে, তাদের স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি কিন্তু বেড়ে যাবে। আর ফাইবার গুলো যদি মোটা হয় সুতার ভিতরে, তাহলে দেখা যাবে সেই ফাইবারটার স্ট্রেংথ কম হবে, একই সাথে ফাইবারের ফ্লেক্সিবিলিটিটাও কমে যাবে। আমরা জানি আহ, চিকন উপাদান দ্বারা যদি কোনো কিছু তৈরি করা হয়, তাহলে কিন্তু তার ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তাটা কিন্তু অনেক বেশি হয়। আর সুতাটা যদি শক্ত হবে কখন, যখন ভিতরে ফাইবারটাও মোটা হবে। কাজে আমাদের জন্য ভালো হচ্ছে আমাদের ফাইবার গুলো যদি খুব বেশি ফাইন হয়, অর্থাৎ খুব যদি চিকন হয়, যত চিকন হবে তত কোয়ালিটি ভালো হবে। যেমন সিয়ালিন কটনের কথা বললাম, ইজিপশিয়ানের কটন কথা বললাম, এই কটন গুলোর কিন্তু লেন্থ অনেক ভালো, এবং একই সাথে ফাইবার কিন্তু অনেক চিকন হয়। এই জন্য কিন্তু সেইগুলো দ্বারা তৈরি আহ সুতাটা অনেক স্ট্রং হয়, একই সাথে অনেক বেশি ফ্লেক্সিবল হয়। আবার আরো অন্যান্য কিছু বিষয় তো ভালো রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এরপরে বলা হচ্ছে স্ট্রেংথ এর কথা। স্বাভাবিকভাবে আমরা কটন ফাইবারের স্ট্রেংথ বলতে আমরা মেজার করি সাধারণত টেনজাইল স্ট্রেংথ বা টেনাসিটি দিয়ে। ফাইবার গুলো যত স্ট্রং হবে, স্বাভাবিকভাবে সুতা তত স্ট্রং হবে, সেই সুতা দ্বারা তৈরি কাপড়টাও কি হবে, অনেক বেশি স্ট্রং। স্ট্রং বলতে অনেক বেশি ডিউরেবল হবে, সহজে নষ্ট হবে না। ম্যাচুরিটি খুবই গুরুত্বপূর্ণ কটন ফাইবারের জন্য। ফাইবারটা কতটা ম্যাচিউরড হয়েছে, এখানে এখানে ম্যাচুরিটি দ্বারা কিন্তু বোঝাচ্ছে সেলুলোজের পরিমাণটা। একটা ফাইবারের ভিতরে সেলুলোজের পরিমাণ যত বেশি থাকবে,
সেইটাকে আমরা তত বেশি ম্যাচিউরড বলে থাকবো। এই যে লেকচারের পরবর্তী অংশে আমরা ম্যাচিউরিটি নিয়ে আরো কিছু কথা বলবো, তখন ডিটেল জানবো। এরপরে ফ্যাক্টরের কথা বলা হচ্ছে কি, ট্র্যাশ কন্টেন্ট। বুঝতে পারতেছো, ফাইবার গুলোকে আমরা যখন লট অনুযায়ী, বেল অনুযায়ী আমরা যখন কিনে নিয়ে আসি বিভিন্ন দেশ থেকে, তখন কিন্তু আমরা বের করার চেষ্টা করি তারা আমাদের এই ফাইবার গুলোর সাথে কি পরিমাণ ট্র্যাশ বা ময়লাও দিয়েছে। ময়লার পরিমাণ যদি বেশি হয়, স্বাভাবিকভাবে কি হবে, সেটার কোয়ালিটি খারাপ। আচ্ছা, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে কি ইউনিফর্মিটি রেশিও। এটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝানো হয় ফাইবার গুলোর যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে সেগুলো কতটা কাছাকাছি। যেমন আমরা লেন্থের কথা বললাম, ফাইননেস এর কথা বললাম, স্ট্রেংথ এর কথা বললাম। এখন আমাদের মধ্যে যে ফাইবার গুলো রয়েছে, ফাইবার গুলো ইউনিফর্মিটি দ্বারা বোঝাচ্ছে তাদের কোয়ালিটি কতটা কাছাকাছি। অর্থাৎ লেন্থের কথা যদি চিন্তা করি, যেমন সিআইএন কটনের লেন্থ, এভারেজ লেন্থ হচ্ছে 2 ইঞ্চি। তো এর মধ্যে যদি এরকম হয়ে থাকে যে না, কিছু ফাইবারের লেন্থ আছে 3 ইঞ্চ, কিছু লেন্থ আছে 0.5 ইঞ্চ, কিছু আছে 1 ইঞ্চ, কিন্তু এভারেজলি 2 ইঞ্চ, তাহলে দেখা যাচ্ছে না তাদের মধ্যে ভেরিয়েশনটা বেশি। যদি ভেরিয়েশনটা যদি বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের প্রসেস প্যারামিটারটা ঠিক করতে খুব প্রবলেম হয়। এই জন্য কিন্তু ইউনিফর্মিটি রেশিওটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি এরকম হয়ে থাকে না, তাদের এভারেজ লেন্থ হচ্ছে 2 ইঞ্চেস, এবং তাদের এই যত ফাইবার গুলো আছে সবগুলো ফাইবারের লেন্থ কি হয়, 2 ইঞ্চ থেকে হালকা একটু বেশি হয় অথবা একটু কম হয়, খুব বেশি কিন্তু ফ্লাকচুয়েট করে না, কম বেশি হয়। তাহলে কিন্তু সহজে আমরা এর সুতা তৈরি করার যে প্রসেস আছে, বিশেষ করে ড্রাফটিং এর যে প্রসেস আছে, সেইখানে প্যারামিটারটা আমরা সুন্দরভাবে সেট করতে পারবো। আদারওয়াইজ যদি ক্যারেক্টারিস্টিক যদি ডিফারেন্ট হয়, লেন্থ যদি কম বেশি হয়, ফাইননেস যদি কম বেশি হয়, তাহলে কিন্তু প্যারামিটার ঠিক করতে আমাদের অসুবিধা হয়। এই জন্য ইউনিফর্মিটি রেশিও যত বেটার হবে, সেই ফাইবারকে আমরা তত সহজে আমরা প্রসেস করতে পারবো, এবং সেই ফাইবারের লটটাও আমরা তত ভালো হিসেবে কাউন্ট করবো। আমরা আমাদের লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটাতে চলে এসেছি, এবং সেটা হচ্ছে ক্রস সেকশনাল স্ট্রাকচার অথবা মরফোলজিক্যাল স্ট্রাকচার অফ কটন ফাইবার। তো তার আগে আমরা জেনে নিই এই মরফোলজিক্যাল বা ক্রস সেকশনাল স্ট্রাকচার দ্বারা কি বোঝাচ্ছে। মরফোলজিক্যাল স্টাডি হচ্ছে সেই ধরনের স্টাডি যে স্টাডিতে কোনো একটা ম্যাটেরিয়ালকে তার বাহ্যিক দিক থেকে স্টাডি করা, করে আস্তে আস্তে এর ভিতরেও যাওয়া, এবং আলটিমেটলি এর কেমিক্যাল স্ট্রাকচার পর্যন্ত যাওয়া। অর্থাৎ প্রত্যেকটা বিষয়কেই যখন স্টাডি করা হয় কোনো একটা ম্যাটেরিয়ালের ফ্রম আউটসাইড টু ইনার সাইড, তখন সেই ধরনের স্টাডিকে অ্যাকচুয়ালি বলা হয় মরফোলজিক্যাল স্টাডি। কটনের মরফোলজিক্যাল স্টাডি আলোচনা করার আগে আমরা এই মরফোলজিক্যাল স্টাডি করার ইম্পর্টেন্সটা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা যে ধরনের কাপড় পরে থাকি, প্রত্যেকটা কাপড়েরই কিন্তু বিভিন্ন ফাংশনালিটি রয়েছে। কিছু কাপড় আমরা রাতে পরে থাকি, কিছু কাপড় আমরা দিনের বেলা পরি, কিছু কাপড় আমরা ডিফারেন্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেখানে খুব বেশি দরকার হয়, অর্থাৎ স্পোর্টস অ্যাক্টিভিটি সে ধরনের ইউজ করা হয়। কিছু কাপড় আমরা পরে থাকি তোমার প্রোটেক্টিভ পারপাসে, যেরকম ফায়ার ফাইটার্সরা পরে থাকে, রেইনকোট গুলো রয়েছে। এবং কিছু কাপড় আছে আমরা শীতের সময় পরি, কিছু কাপড় আবার আছে আমরা গরমের সময় পরি। অর্থাৎ প্রত্যেকটা কাপড়েরই কিন্তু ডিফারেন্ট ফাংশনালিটি রয়েছে। তো এই ফাংশনালিটি গুলোকে অ্যাচিভ করার জন্য যখন এই কাপড়টাকে যখন ডিজাইন করা হয়, এই ডিজাইন প্রসেসটা অ্যাকচুয়ালি শুরু হয় তার ফাইবার থেকে। অর্থাৎ কাপড়টা কোন পারপাজে ইউজ হবে সেই অনুযায়ী কিন্তু আমাকে ফাইবারটা সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ সেই ফাইবার, যদি ফাইবার সিলেকশনটা ভুল হয়, তাহলে কিন্তু সেই পারপাসটা ফুলফিল হবে না। এই জন্য প্রত্যেকটা, আর যদি আমরা ফাইবারের সিলেকশনটা ভালোভাবে করতে চাই, তাহলে ফাইবার সম্পর্কে আমাকে ভালোভাবে জানতে হবে, এবং ফাইবারকে ভালোভাবে জানার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তার মরফোলজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে জানা। তাহলে আমরা বুঝতে পারবো কোন ফাইবারটা কোন পারপাসে আমরা ইউজ করতে পারবো। তো কটন ফাইবারকে যখন মরফোলজিক্যাল স্ট্রাকচারকে যখন আমরা স্টাডি করব, আমরা একদম বাহির থেকে যদি দেখি, তাহলে দেখবো যে কটন ফাইবারের মধ্যে অনেকগুলো লেয়ার রয়েছে। একদম বাহিরের দিকে একটা লেয়ার রয়েছে, তার ভিতর কিছু লেয়ার রয়েছে, একদম ইনসাইডে লেয়ার রয়েছে। তো আমরা যেহেতু মরফোলজিক স্ট্রাকচার বাহির থেকে স্টাডি করা শুরু করবো, তাহলে চলো আমরা প্রথমে বাহিরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা দেখি। তো বাহিরের এই লেয়ারটার নাম হচ্ছে কিউটিকল লেয়ার, এবং তোমরা এই ছবির দিকে তাকাও, তাহলে দেখতে পারবে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, সেই লেয়ারটাই হচ্ছে কিউটিকল লেয়ার। এই কিউটিকল লেয়ারের যদি আমরা কম্পোজিশনটা জানার চেষ্টা করি, তাহলে দেখবো এর মধ্যে ফ্যাট,
ফ্যাটস রয়েছে, পেকটিন রয়েছে এবং ওয়্যাক্স রয়েছে। এবং এই তিনটা ম্যাটারেরই কিন্তু একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং সেটা হচ্ছে তারা পানি বিদ্বেষী বা পানিকে অপছন্দ করে। যেহেতু কিউটিকল লেয়ারটা পুরো ফাইবারের সারফেস জুড়ে রয়েছে, এর জন্য পুরো ফাইবারটাই দেখা যাচ্ছে পানি বিদ্বেষী আচরণ করে। তোমরা হয়তো বলে থাকবে, কিন্তু স্যার আমরা তো জানি কটন ফাইবার তো পানিকে পছন্দ করে, তাহলে এখন কেন বলা হচ্ছে এই কটন ফাইবার পানি বিদ্বেষী? হ্যাঁ, কটন ফাইবার পানিকে পছন্দ করে কখন, যখন এই কিউটিকল লেয়ারটাকে ডেস্ট্রয় করা হয়। কারণ এই কিউটিকল লেয়ারটা হচ্ছে এক ধরনের প্রোটেক্টিভ লেয়ার, যেটা হচ্ছে ফাইবারের ইনসাইডে যে ম্যাটার গুলো রয়েছে সেইগুলোকে সে প্রোটেক্ট করে। এটাকে আমরা কনসিডার করতে পারি অনেকটা আমাদের মানব দেহের সাথে। আমাদের মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গান গুলো রয়েছে সেইগুলো কিন্তু আমাদের ইনসাইডে থাকে, অর্থাৎ আমাদের যদি আমরা হার্টের কথা বলি, কিডনির কথা বলি, তো এইসব পার্টস গুলো, অর্গান গুলো কিন্তু ইনসাইডে থাকে, এবং সেগুলোকে প্রোটেক্ট করার জন্য কিন্তু কি আমাদের একটা লেয়ার রয়েছে, সেই লেয়ারটাকে আমরা কিন্তু স্কিন বলে থাকতে পারি। অর্থাৎ আমাদের গুরুত্বপূর্ণ অর্গান গুলোর প্রোটেক্টিভ লেয়ার হিসাবে কিন্তু স্কিনটা ইউজ হচ্ছে। তো আমাদের এই ফাইবারটারও প্রোটেক্টিভ লেয়ার হচ্ছে এই কিউটিকল লেয়ার। তো এই কিউটিকল লেয়ার যেহেতু বেশিরভাগ কিন্তু কেমিক্যালকে রেসিস্ট করে, এর জন্য দেখা যাচ্ছে কেমিক্যাল অ্যাটাক থেকে সে এই ফাইবারের ইনসাইডে যে সেলুলোজ আছে সেটাকে সে রক্ষা করতে পারে। এটা বিশেষভাবে প্রয়োজনীয় তখন যখন এর ডেভেলপিং স্টেজে, অর্থাৎ ফাইবারটা যখন ওই ফাইবার বলের ভিতরে, সিড বলের ভিতরে ডেভেলপ হতে থাকে, তখন সেলুলোজের ডিপোজিশন, সেলুলোজের প্রসেস, ডেভেলপমেন্ট প্রসেসটা যেন খুব ভালোভাবে হয়, এবং এক্সটেরিয়র ফ্যাক্টর, সানলাইট বলো, তোমার ওয়েদার কন্ডিশন বলো, এক্সট্রিম কোনো কন্ডিশনের জন্য সেটাকে যেন ড্যামেজ করতে না পারে এই ডেভেলপিং প্রসেসটাকে, সেই জন্য এই কিউটিকল লেয়ারটা তাই একটা প্রোটেক্টিভ লেয়ার বা স্কিন হিসেবে কাজ করে। তো এই লেয়ারটা যতক্ষণ থাকবে ততক্ষণ কি হবে, এই ফাইবারটা রেসিস্ট্যান্ট হয় বেশিরভাগ কেমিক্যাল ক্ষেত্রে। কিন্তু আমাদের তো এই ফাইবারটাকে একসময় বিভিন্ন কেমিক্যাল দ্বারা প্রসেস করতে হবে, আদারওয়াইজ তো আমরা ফাইবার গুলো থেকে যে ডিফারেন্ট ধরনের ক্যারেক্টারিস্টিক যে আমরা আশা করি সেটা পাবো না। নর্মালি যদি চিন্তা ভাবনা করে থাকি আমাদের ওয়েট প্রসেসের কথা, আমরা যে কাপড়গুলো পরে আছি, তোমরা যে কাপড়গুলো পরে আছো নিশ্চয়ই সেগুলো ডিফারেন্ট কালার করে। তো যদি এই কিউটিকল লেয়ারটা থেকে থাকতো তাহলে কিন্তু এই ফাইবারটাকে আমরা সহজে কালার করতে পারতাম না। কারণ কি? কারণ হচ্ছে এই কালারিং প্রসেস, বেশিরভাগ প্রসেস গুলোই কিন্তু ওয়েট প্রসেস, অর্থাৎ পানির সাথে কিন্তু প্রসেসটা করা হয়। অর্থাৎ এই ডাইং যে কেমিক্যাল গুলো আছে সেগুলো কি করা হয়, পানির সাথে মিশে তারপরে ফাইবারের ভিতরে যে ফাইবারের যে সেলুলোসিক কেমিক্যাল আছে তার সাথে কিন্তু সে রিয়াকশন করে কালার তৈরি করে। এখন প্রোটেক্টিভ লেয়ার বা এই কিউটিকল লেয়ারটা যদি থাকে তাহলে তো কি পানি ভিতরে যেতে পারবে না। এখন পানি যদি ভিতরে যেতে না পারে তাহলে তো কেমিক্যাল গুলো যেতে পারবে না, ভিতরে রিয়াকশনও হবে না, এবং ডিফারেন্ট কালারের যে কাপড়গুলো আমরা পরে করতেছি সেগুলো আমরা পাবো না। এর জন্য প্রথমে আমরা আমরা যে কাজটা করে থাকি, ওয়েট প্রসেস করার আগে প্রথমে কিউটিকল লেয়ারটাকে আমরা ডিস্ট্রয় করে দেই, এবং এই ডিস্ট্রয় করার প্রসেসটার নাম হচ্ছে স্কাউরিং প্রসেস। এবং এই স্কাউরিং প্রসেসটা খুব যদিও একটু জটিল মনে হচ্ছে, বাট তোমরা যখন ওয়েট প্রসেস ওয়ান পাবা তখন দেখবা খুব সহজ একটা প্রসেস। এটাকে নর্মালি আমরা কনসিডার করতে পারি, কম্পেয়ার করতে পারি আমাদের বাসা বাড়িতে যে আমরা কাপড় পরিষ্কার করি সেই প্রসেস সাথে। অর্থাৎ আমরা এই সাবান বা ডিটারজেন্ট দিয়ে কাপড়গুলোকে যখন পরিষ্কার করি হালকা গরম পানি দিয়ে, সেটাই কিন্তু অনেকটা এই স্কাউরিং প্রসেসের মতো। ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে সেটা মানে বড় আকারে করা হচ্ছে, আদারওয়াইজ প্রসেস কিন্তু সেইটাই। তাহলে স্কাউরিং প্রসেস যখন করে ফেলবো তখন হচ্ছে কি, এই আমাদের ফাইবারটার মধ্যে আর প্রোটেক্টিভ লেয়ারটা থাকবে না, তখন সেটা কি হবে, বিভিন্ন কেমিক্যাল দ্বারা তাকে প্রসেস করা যাবে, এবং আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি করবো আমরা সেই ধরনের ফাংশনালিটি ফাইবারটাকে দিতে পারবো। আচ্ছা, তাহলে কিউটিকল লেয়ারটা গেল। এর কিউটিকল লেয়ারটা যখন আমরা ডিস্ট্রয় করে ফেলবো, এরপরে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটার নাম হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল এই যে দেখতে পাচ্ছি, এই লেয়ারটাই হচ্ছে কি আমাদের প্রাইমারি সেল ওয়াল। তো প্রাইমারি সেল ওয়ালের কম্পোজিশন যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে কিছু কি থাকে, ক্রিস্টালাইন ফাইব্রিল থাকে। তাহলে দেখো নতুন একটা টার্ম পেয়ে গেলাম, ক্রিস্টালাইন ফাইব্রিল। চলো আমরা তাহলে আগে ফাইব্রিল সম্পর্কে জানার চেষ্টা করি।
ফাইব্রিল গুলো হচ্ছে আমাদের এই যে ফাইবারটা রয়েছে, ফাইবারের মধ্যে বিভিন্ন যে কেমিক্যাল থাকে, অর্থাৎ পলিমার থাকে, সেই পলিমারের বান্ডেল গুলোকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ফাইব্রিল। অর্থাৎ আমাদের কটনের ক্ষেত্রে যে পলিমারটা রয়েছে সেটা হচ্ছে সেলুলোজ। তো সেলুলোজ গুলো যেহেতু পলিমার, সেগুলো বিশাল বিশাল চেইন আকারে থাকে। এই চেইন গুলো কি থাকে, সবাই অনেকগুলো চেইন একসাথে মিলে একটা বান্ডেল তৈরি করে, এবং এই বান্ডেলকে অ্যাকচুয়ালি বলা হয় ফাইব্রিল। এখন এই ফাইব্রিল গুলোকে বলা হচ্ছে কোন ধরনের ফাইব্রিল? ক্রিস্টালাইন ফাইব্রিল। কেন ক্রিস্টালাইন ফাইব্রিল বলা হচ্ছে? কারণ এই ফাইব্রিল গুলো একটা নির্দিষ্ট ডিরেকশনে রয়েছে, তারা খুব কাছাকাছি অবস্থান করতেছে, তারা একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে আছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে কিন্তু ক্রিস্টালাইন ফাইব্রিল। তো এই চেইন গুলো যদি এরকম অর্গানাইজড ওয়েতে না থেকে যদি আহ এলোমেলো ভাবে থাকতো, ধরো একটা চেইন আছে এরকম, আরেকটা চেইন আছে এরকম, আরেকটা চেইন আছে এরকম, তাহলে কিন্তু তাকে আমরা ক্রিস্টালাইন ফাইব্রিল বলতে পারতাম না। যাই হোক, তাহলে আমাদের প্রাইমারি সেল ওয়ালের যে বান্ডেল গুলো আছে, সেই বান্ডেলের গুলোর মধ্যে চেইন গুলো কিন্তু ক্রিস্টালাইন ভাবেই থাকে, এবং এই বান্ডেল গুলো আহ, কি বলা হচ্ছে, একটা ক্রিস ক্রস প্যাটার্নে থাকে। ক্রিস ক্রস প্যাটার্ন এই জন্যই বলা হচ্ছে, দেখো এখানে যে বান্ডিল গুলো আছে, ওই যে বান্ডিল বা ফাইব্রিক, সেগুলো দেখো কিছু বান্ডিল এদিকে যাচ্ছে এরকম ডিরেকশনে, কিছু বান্ডিল আবার এই ডিরেকশনে যাচ্ছে। তো এই দুটো ডিরেকশনে যাওয়ার কারণে দেখো একটা নেটের মতো একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এই স্ট্রাকচারকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে ক্রিস ক্রস স্ট্রাকচার বা ক্রিস ক্রস প্যাটার্ন। এই ক্রিস ক্রস প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি, নেটের মতো, জালের মতো, বা তোমরা মশারির সাথে তুলনা করতে পারো। মশারির মধ্যে যেমন সুতার মতো দেখতে যে অংশগুলো থাকে, দেখা যায় সেগুলো কিন্তু সব এক ডিরেকশনে থাকে না। কিছু থাকে এক ডিরেকশনে, কিছু থাকে আরেক ডিরেকশনে। এবং এই যে নেটের মতো স্ট্রাকচার তৈরি হয়, এই স্ট্রাকচারটা কি হয়, পুরো ফাইবার জুড়েই কিন্তু থাকে। এবং পুরো ফাইবার জুড়ে থাকার কারণে ফাইবারের যে পার্শ্বীয় দিক থেকে যে স্ট্রেন্থ, অর্থাৎ এই দিকের স্ট্রেন্থ, পাশাপাশি যে স্ট্রেন্থ, সেটা কিন্তু পেয়ে থাকি এই ক্রিস ক্রস স্ট্রাকচারের জন্য। এবং এই যখন কিউটিকল লেয়ারটাকে আমরা ডিস্ট্রয় করে ফেলছি, তখন সে পানিকে পছন্দ করে, এবং পানির যখন কাছে আনা হয়, তখন সে পানি শোষণ করে, দেখা যায় এই যে ফাইব্রিল গুলো আছে, সেই ফাইব্রিল গুলো আরো ফুলে ওঠে। ফুলে ওঠার কারণে দেখা যাচ্ছে এই যে ক্রিস ক্রস প্যাটার্নটা, সেটা আরো টাইট হয়ে যায়, আরো কাছাকাছি চলে আসে। এই জন্য কি হয়, এটার স্ট্রেংথ বেড়ে যায়। আমরা কিন্তু জানি কটন ফাইবার হচ্ছে একমাত্র ফাইবার যে ফাইবার পানির কাছাকাছি আনলে তার স্ট্রেংথ আগের তুলনায় বেড়ে যায়। তবে এই যে স্ট্রেংথ বেড়ে যাওয়ার যে কারণটা, তার অন্যতম একটা কারণ কিন্তু হচ্ছে সেই ক্রিস ক্রস প্যাটার্ন, এবং কি এই যে ফুলে ওঠা। ফুলে ওঠার কারণে এদের যে কম্পোজিশনটা আছে বা যে স্ট্রাকচারটা আছে, সেটা কি হয়ে যায়, আরো টাফ হয়ে যায়, আরো কঠিন হয়ে যায়। তাহলে আমরা ফাইবারের দুটো লেয়ার সম্পর্কে জানতে পারলাম। কিউটিকল লেয়ার, যেটা হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার, ফাইবারটাকে প্রোটেক্ট করে, ইনসাইডে যে ম্যাটেরিয়াল গুলো রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করে। এই লেয়ারটা পানি বিদ্বেষী, ডিস্ট্রয় করার ফলে আবার পুরো ফাইবারটাকে আবার পানিকে পছন্দ করা শুরু করে। আর প্রাইমারি সেলুলোজ সম্পর্কে জানলাম, যে লেয়ারটা কি হয়, ক্রিসক্রস প্যাটার্নে থাকে বান্ডেল গুলো, এবং সেটা পার্শ্ব দিক থেকে ফাইবারটাকে পার্শ্ব দিক থেকে স্ট্রেংথ দিয়ে থাকে ক্রিসক্রস প্যাটার্ন থাকার কারণে। তো এখন আমরা যে লেয়ারটা জানবো সেটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। অর্থাৎ এই দুইটা লেয়ার, কিউটিকল এবং প্রাইমারি সেল ওয়াল, এই দুইটা লেয়ারের ঠিক ভিতরের দিকে আরেকটা লেয়ার রয়েছে, যে লেয়ারটাকে বলা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। তো এই লেয়ারটাও কিন্তু কি ফাইব্রিলের তৈরি। এই লেয়ারটাও ফাইব্রিলের তৈরি, এবং পুরো ফাইবারটার 90% অংশ জুড়েই কিন্তু কি থাকে, এই লেয়ারটা থাকে। যদিও এই লেয়ারটা কিন্তু কখনো দুইটা লেয়ার হিসেবে থাকতে পারে, অর্থাৎ তাদের ক্যারেক্টারিস্টিক্স একরকম, কিন্তু দুইটা ইন্ডিভিজুয়াল লেয়ার হিসেবে আমরা এটাকে পেতে পারি। আবার কিছু ফাইবার মধ্যে দুইটা লেয়ার ডেভেলপ নাও করতে পারে, একটা লেয়ার হিসেবেই সেকেন্ডারি সেল ওয়ালটা কিন্তু থাকতে পারে। যাই হোক, আমরা সুবিধার জন্য ধরে নেই আমরা যে ফাইবারটি স্টাডি করতেছি সেই ফাইবারের সেকেন্ডারি সেল ওয়ালটা দুইটা ভাগে বিভক্ত। তাহলে আমরা সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। এবং এটাকে বলা হচ্ছে কি, পিওর সেলুলোজ। অর্থাৎ এইখানে কিন্তু কি পলিমারিক চেইনের এই বান্ডেল গুলো ছাড়া কিন্তু আর কিছু নাই। প্রথম লেয়ারের ক্ষেত্রে কি ছিল, কোনো সেলুলোজই ছিল না। সেকেন্ডারি সেলুলোজের মধ্যে কিন্তু কি থাকে,
সেলুলোজই থাকে, তবে সেখানে কি থাকতে এই প্রথম যে লেয়ারটা কিউটিকলের কিছু উপাদান কিন্তু সেখানে রয়ে যেতে পারে, অর্থাৎ 100% সেলুলোজ কিন্তু প্রাইমারি সেল ওয়ালে থাকে না। কিন্তু সেকেন্ডারি যে এই দুইটা সেল রয়েছে, এই দুইটা সেলের 100%ই কিন্তু তোমার সেলুলোজ, সেলুলোজ ব্যতীত এখানে আর কিছু নাই। কাজেই ফাইবারের যে কেমিক্যাল যে প্রসেস, যে রিয়াকশন হবে, ফাইবারের যে স্ট্রেংথের ব্যাপারগুলো, সবগুলো বেশিরভাগই কিন্তু কন্ট্রিবিউট করবে এই সেকেন্ডারি সেল ওয়ালটা। তাহলে এই সেকেন্ডারি সেল ওয়ালটা কি হিসেবে থাকে? একটা কনসেন্ট্রিক লেয়ার হিসেবে থাকে। অর্থাৎ এর আগের যে লেয়ারটা দেখেছিলাম যে বান্ডেল গুলো একটা এই ডিরেকশনে যাচ্ছে, আর কিছু বান্ডেল এই ডিরেকশনে যাচ্ছে, ক্রিস ক্রস প্যাটার্ন তৈরি করতে। কিন্তু এইখানে বান্ডেল গুলো, অর্থাৎ কি সেকেন্ডারি সেল ওয়ালে বান্ডেল কিন্তু সবগুলো একই ডিরেকশনে যেতে থাকে। দেখো সবগুলো কিন্তু একই ডিরেকশনে যাচ্ছে, কোনো ক্রিস ক্রস প্যাটার্ন তৈরি করে নাই। এর জন্য এটাকে বলা হচ্ছে কনসেন্ট্রিক লেয়ার। যেহেতু এই ফাইবার গুলো লম্বালম্বি একটা ডিরেকশনে যাচ্ছে, অর্থাৎ বান্ডেল গুলো একটা লম্বালম্বি একটা ডিরেকশনে যাচ্ছে, এই তোমার 25 থেকে 35 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাক্সিস এর সাথে। এই জন্য এই বান্ডেল গুলো থাকার কারণে ফাইবারটার যে টেনজাইল স্ট্রেংথ, অর্থাৎ লম্বালম্বি যে স্ট্রেংথ রয়েছে, সেটা কিন্তু এই লেয়ারের কারণেই পেয়ে থাকি। তাহলে বুঝতে পারছো এক একটা লেয়ারের ফাংশন এক এক রকম। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। তাহলে আমরা ফাইবারের কয়েকটা লেয়ার সম্পর্কে জানতে পেরেছি। ক্রিটিক্যাল লেয়ার, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল। এই পর্যায়ে আমরা আরেকটা লেয়ার সম্পর্কে জানবো, সেটা হচ্ছে লুমেন। যে লেয়ার গুলো সম্পর্কে জানতে পারছি, সেই লেয়ার গুলো থেকে যদি আরেকটু আমরা ভিতরের দিকে যাই, তাহলে দেখতে পারবো সেইখানে আরেকটা অংশ রয়েছে। সেই অংশটা কি অ্যাকচুয়ালি ফাঁকা। এই ফাঁকা অংশটাকে বলা হচ্ছে লুমেন। অর্থাৎ কটন যে ফাইবার, যে ফাইবারটাকে আমরা ঠিক মতো দেখতেই পাই না, এত সূক্ষ্ম, সেই ফাইবারের ভিতরে কিন্তু কি রয়েছে, ছোট একটা চ্যানেল রয়েছে, একটা ফাঁকা জায়গা রয়েছে পুরো লেন্থ জুড়ে। সেই জায়গাটার নাম হচ্ছে লুমেন। দেখো একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি, বিফোর বল ওপেনিং ফিল্ড উইথ লিকুইড। অর্থাৎ আমরা প্রথম দিকে কিন্তু বলেছিলাম যে কটন ফাইবার একটা বল হিসেবে থাকে, সেই বলটা যখন ফেটে যায় তখন সেখান থেকে ফাইবারটা বের হয়ে আসে। তো যখন বলটা ফাটেনি, বলটা যখন ওপেন হয় নাই, তখন দেখা যাচ্ছে এই কটন ফাইবারের ভিতরে ফাঁকা জায়গাটা কিন্তু লিকুইড দ্বারা পূর্ণ থাকে। কি লিকুইড? সেটা কিন্তু সেলুলোজের লিকুইডটাই। অর্থাৎ আমরা যদি প্রথমে এরকম চিন্তা করি যে প্রথম দিকে আমাদের কটন ফাইবারটা এরকম ছিল, ক্রস সেকশনটা, এবং মাঝখানে এরকম ফাঁকা জায়গা ছিল। সেই ফাঁকা জায়গাটা কিন্তু কি থাকে, বড় থাকে। এবং এই ফাঁকা জায়গার মধ্যে কি থাকে, লিকুইড থাকে বল ওপেন হওয়ার সময়, ওপেন হওয়ার আগে সরি। এবং এই লিকুইডটা সেলুলোজের লিকুইড থাকে। এই সেলুলোজ গুলো কি হয়, লিকুইড থেকে আস্তে আস্তে কি হয়, এর যে ওয়ালটা রয়েছে, ওয়ালের মধ্যে ডিপোজিট হওয়া শুরু করে। এবং আস্তে আস্তে যত ডিপোজিট হয়, এর মধ্যে ফাঁকা জায়গাটার পরিমাণ কি হয়, আস্তে আস্তে তত কমতে থাকে। অর্থাৎ আমাদের আমাদের যদি একটা ফাইবার থাকে, যে ফাইবারের ভিতরে ফাঁকা জায়গাটার পরিমাণ অনেক কম, ভিতরে ফাঁকা চ্যানেলটার পরিমাণটা খুব কম, তার মানে বুঝতে হবে সেখানে অনেক বেশি পরিমাণ ডিপোজিট হওয়ার কারণে কি ফাঁকা জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। এবং বেশি ডিপোজিট হয়েছে মানে কি, বেশি সেলুলোজ সেই ফাইবারের ভিতরে রয়েছে, সেই ফাইবারটা কি তাহলে তত বেশি ভালো বা ম্যাচিউর ফাইবার। কিন্তু যদি এরকম হয় যে ফাইবারটা এরকম ছিল, তারপর কি হচ্ছে, এর ভিতরে যে লিকুইড ছিল, এই ফাঁকাংশের মধ্যে লিকুইড ছিল, বল ওপেন হয়ে গেলে কোনো একটা কারণে আগেই বলটা ব্রাস্ট হয়ে গেল, সেটা তোমার মানে অ্যাটমসফিয়ারের কন্টাক্টে চলে আসলো, এই জন্য কি রোদে ভিতরে যে লিকুইডটা ছিল সেটা শুকিয়ে গেল। শুকিয়ে যাওয়ার কারণে কি হয়ে যাবে, তখন সেটা কিন্তু এরকম কলাপস করবে। দেখো এখানকার যে ইটা রয়েছে, যে সেল ওয়াল গুলো রয়েছে খুবই চিকন। কেন? কারণটা হচ্ছে কি, এই যে বেশি পরিমাণ লিকুইড থেকে সেলুলোজটা ওয়ালে ডিপোজিট হতে পারেনি। কিন্তু এই ফাইবারটার দিকে যদি আমরা কনসিডার করি, সেখানে দেখো সেল ওয়ালটা কিন্তু অনেক বেশি পুরুত্ব, অনেক বেশি মোটা। কারণ কি? কারণ হচ্ছে এখানে তোমার অনেক বেশি লিকুইড সেলুলোজ আস্তে আস্তে ডিপোজিট হয়ে ওয়ালটাকে অনেক বেশি পুরুত্ব বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ কি ফাইবারটার মধ্যে সেলুলোজের পরিমাণটা বেশি ম্যাচিউর হয়েছে। তাতে এখান থেকে আমরা দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লুমেন দ্বারা কিন্তু আমরা ডিটারমাইন করতে পারবো
ফাইবারটা ম্যাচিউরড কি ইম্যাচিউরড। লুমেন বা ফাঁকা জায়গাটা যদি অনেক বেশি বড় হয়ে থাকে তাহলে বুঝতে হবে কি ডিপোজিশনটা কম হয়েছে, তার মানে কি ফাইবারটা ইম্যাচিউরড ফাইবার। আর যদি এরকম হয়ে থাকে যে ভিতরে কটনের ভিতরে ফাঁকা জায়গাটার পরিমাণ খুবই কম থাকার তার কারণটা কি, কারণটা হচ্ছে সেখানে ওয়ালের মধ্যে ডিপোজিশনটা অনেক বেশি হয়েছে, সেলুলোজের পরিমাণটা অনেক বেশি, তার মানে কি ফাইবারটা অনেক বেশি স্ট্রং। মূল কথা হচ্ছে লুমেন বড়, ফাইবারটা ইম্যাচিউর বা ডেড ফাইবার। লুমেনটা অনেক ছোট, তার মানে কি ফাইবারটা অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ম্যাচিউর ফাইবার। এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কটন ফাইবারকে ক্লাসিফাই করা হচ্ছে ডিপেন্ডিং অন ম্যাচিউরিটি, অর্থাৎ কটন ফাইবার গুলো কতটা ম্যাচিউর বা ইম্যাচিউর সেটার উপরে তিন ভাগে ভাগ করা হয়েছে, ম্যাচিউর, ইম্যাচিউর এবং ডে ফাইবার। তো আমরা অলরেডি জেনে গেছি যে ফাইবার মধ্যে লুমিনের পরিমাণ খুবই কম, দেখো এই ফাইবারটার মধ্যে কি লুমিন অলমোস্ট দেখাই যাচ্ছে না, তার মানে কি এটা অনেক বেশি সেলুলোসে ডিপোজিট হয়েছে এটার মধ্যে, এর জন্য কি এই ফাইবারটা অনেক বেশি ম্যাচিউর ফাইবার। এই ব্যাপারটা যদি আমরা কখনো দেখি তাহলে দেখা যাবে কি এখানে লুমেনটা রয়েছে, এটা এই যে সেলটা রয়েছে, যে পুরুত্ব রয়েছে সেই পুরুত্বটা কিন্তু কি আগেরটা থেকে কম, এই জন্য এটাকে বলতেছি আমরা ইম্যাচিউর ফাইবার, যেহেতু লুমেনটা অনেক বেশি বড় এই জন্য এটাকে ইম্যাচিউর বলতেছি। আর এই যে আর লাস্টের দিকে যে ডেট আছে এটাকে বলা হচ্ছে ডে ফাইবার। কেন ডেড ফাইবার বলা হচ্ছে, কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে কি শুধু ফাঁকা জায়গাটাই রয়েছে, অর্থাৎ কি কটন ফাইবার প্রথমে এরকম যে থাকে তার মধ্যে কি এই যে এই যে বড় ফাঁকা জায়গাটাতে থাকে, যেটা আস্তে আস্তে কি হয়ে যাবে ফিল হতে হতে সেটার পুরুত্ব বাড়বে সেলটা, এবং ফাঁকা জায়গাটার পরিমাণ কমবে। কিন্তু কোনো কারণে কি হয়েছে, বলটা আগে ব্রাস্ট হয়ে গেছে, ভিতরে যে লিকুইডটা ছিল সেই লিকুইডটা পুরোটা শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার কারণে কি হচ্ছে সেলটা আর, অর্থাৎ এর যে ওয়ালটা রয়েছে ওয়ালটা কিন্তু আর পুরুত্ব বাড়তে পারেনি, অর্থাৎ কি সেখানে যেহেতু সেল ডিপোজিট হতে পারেনি এই জন্য কি সেলটাও বা ওয়ালটাও কি হতে পারেনি, পুরুত্ব বাড়তে পারে নাই, সেলের পরিমাণটা অনেক কম হয়ে গেছে, এই জন্য সেটাকে বলা হচ্ছে ডেড ফাইবার। এখন এগুলোর ম্যাচিউরড, ইমম্যাচিউরড বা ডেড হইলে এটার সুবিধা বা অসুবিধা কি, পুরোটাই হচ্ছে কি সুবিধা অসুবিধাগুলো আমরা জানবো এইভাবে যে যেটা হচ্ছে ম্যাচিউরড ফাইবার সেখানে সেলুলোজের পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে সেলুলোজের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলো আমরা সেখান থেকে পাবো। বিশেষভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ওয়েট প্রসেসের জন্য, যেহেতু ফাইবারটার যে রিয়াকশন হবে যখন কালার করব, রিয়াকশন হবে তার সেলুলোজের মান, সেলুলোজ এবং এই বিভিন্ন ডাইজের মধ্যে, ডাইকেমিক্যালের মধ্যে। এখন সেলুলোজের পরিমাণ যদি বেশি থাকে তাহলে কি হবে, রিয়াকশনটা অনেক বেশি হবে, রিয়াকশন অনেক বেশি হওয়ার কারণে কি ওয়েট প্রসেস করার পরে আমরা যে কালারটা চাচ্ছি সেই কালারটা খুবই দ্রুত ডেভেলপ করবে। আর যদি ফাইবারটা ইমম্যাচিউরড হয় সেলুলোজের পরিমাণ তাহলে কি সেই তুলনায় কম, এখন সেলুলোজের পরিমাণ কম মানে কি ডাইকেমিক্যালের সাথে তার রিঅ্যাকশনটা হবে কম, রিঅ্যাকশন কম হওয়ার কারণে কি আমরা যে কালারটা ডেভেলপ করে যাচ্ছি সেই কালারটা ডেভেলপ করতে আমাদের সমস্যা হবে, এই জন্য কি কালার ঠিক মতো আমরা পাবো না। আর যেটা ডেড ফাইবার সেই ডেড ফাইবার মধ্যে দেখা যাচ্ছে কি সেলুলোজ পরিমাণ নাই একদম, কারণ এখানে যে অল্প পরিমাণ যে ওয়ালের মধ্যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি কিউটিকলের ওই লেয়ারটা, অর্থাৎ এর ভিতরে প্রাইমারি সেলুলার সেকেন্ডারি সেলুলার যে লেয়ার যেগুলো হচ্ছে তোমার সেলুলার যে লেয়ার সেগুলো ডেভেলপ হতেই পারেনি, তার মানে কি এখানে বলা যেতে পারে এখানে সেলুলোজ নাই। সেল যদি নাই থাকে তাহলে কি হবে, সেই ফাইবার কে কোনোভাবে আমরা রং করতে পারবো না, এবং সেই ফাইবারের মধ্যে যেহেতু বান্ডেল নাই, ফাইব্রিল নাই, সেই জন্য কি হবে সেই ফাইবার থেকে আমরা কোনো স্ট্রেংথ পাবো না, এই জন্য সেটাকে বলা হচ্ছে ডেড ফাইবার। এই ডেড ফাইবার আমাদের কোনো কাজেই লাগবে না। তো আমাদের মূল অংশটা আমরা স্টাডি করে ফেলছি, এরপর আমাদের এই সাইডে আরো কিছু স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে সেগুলো আমরা খুব শর্টলি দেখবো। ফাইব্রিল বলা হচ্ছে, ফাইব্রিল অলরেডি কিন্তু আমরা জানি, ফাইব্রিলটা হচ্ছে কি বান্ডেল অফ পলিমারিক চেইন, যে পলিমার চেইন গুলো কিছু কিছু পলিমারের চেইন একসাথে মিলে একটা বান্ডেলের মতো থাকে, এটাকে বলা হচ্ছে ফাইব্রিল। আরেকটা টার্ম বলা হচ্ছে কনভলিউশন, কনভলিউশন হচ্ছে ফাইবারের মধ্যে টুইস্ট। এই যে আমরা বলেছিলাম যে ফাইবার এরকম থাকে, ভিতরে কি থাকে বড় একটা লুমেন থাকে, লুমেন থেকে যখন এই লিকুইডটা শুকিয়ে যায় তখন কি হয়ে যায় সেটা কলাপস করে, অর্থাৎ চুপসে যায়, চুপসে যাওয়ার কারণ কি হয় সেটার মধ্যে বিভিন্ন টুইস্ট তৈরি হয়, প্যাচের মতো তৈরি হয়, সেই প্যাচটাকে বলা হচ্ছে
কনভলিউশন। এই যে আমরা ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি ফাইবার গুলো কি একটু প্যাচের মতো হয়ে গেছে, সেটা হয়েছে কিসের জন্য? এই যে ফাইবার ভিতরে যে লুমেন থাকে, যেটা ভিতরে লিকুইড থাকে, সেই লিকুইড শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার কারণে কি ফাইবার মধ্যে একটা কন্ট্রাকশন, সংকোচন তৈরি হয়। এবং এই সংকোচনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হওয়ার কারণে দেখা যাচ্ছে কি ফাইবার মধ্যে টুইস্ট চলে আসে, অর্থাৎ প্যাচের মতো তৈরি হয়। তো এটাই বলা হচ্ছে কনভলিউশন। এরপর যে কেমিক্যাল স্ট্রাকচার অফ কটন ফাইবার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা কটনের যখন কম্পোজিশন পড়েছিলাম তখন কিন্তু আমরা জেনেছিলাম পুরো কটন ফাইবারের মধ্যে 95%ই হচ্ছে সেলুলোজ। সেই সেলুলোজের স্ট্রাকচারই এখন দেখানো হচ্ছে। তো এই সেলুলোজ স্ট্রাকচারকে যদি আমাদের ভালোভাবে বুঝতে হয় তাহলে কি আমাদের পলিমার সম্পর্কে বেসিক আইডিয়া লাগবে, যেটা নিয়ে এখন স্টাডি বা তোমাদের বলতে গেলে অনেক বেশি সময় লাগবে। তো আপাতত এই অংশটা আমি স্কিপ করতেছি, তোমরা একটু পড়ে নিও। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমাদের টিচার রয়েছে, তারা আলোচনা করবে। তারপর যদি আমার হেল্প দরকার হয়, আমি দরকার হয় একটা ডেডিকেটেড একটা লেকচার তৈরি করবো, যে তোমাদের আমরা পলিমার সায়েন্সের বেসিকটা জানবো, যে বেসিকটা জানলে আমরা এইসব বিষয়গুলোকে এক্সপ্লেন করতে পারবো, কোনটা মনোমার কোনটা পলিমার। পলিমার মনোমার গুলো আবার বিভিন্ন রকমের হয়ে থাকে, পলিমারের মধ্যে যে বিভিন্ন ওরিয়েন্টেশন রয়েছে সেগুলো সম্পর্কে, সেগুলো আমরা ধরো করে নিয়ে যদি বুঝতে সমস্যা হয় পরবর্তী কোনো ক্লাসে সেটা আমি কভার করে চেষ্টা করি, কারণ এটা অনেক বড় হয়ে যায়। ফিজিক্যাল প্রপার্টিস অফ কটন ফাইবার, সেগুলো যেমন প্রথম বলা হচ্ছে লেন্থ অ্যান্ড শেপ। ফাইবার গুলোর লেন্থ কিরকম হয়ে থাকে, শেপ কিরকম হয়ে থাকে, সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফাইবার গুলোর স্ট্রেংথ, ইলাস্টিসিটি, পোরোসিটি, এই বিষয়গুলো তোমরা একবার করে স্টাডি করবে। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু যেহেতু লেকচারটা বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি এগুলো স্টাডি তোমাদের মানে ডিটেলসে বলতেছি না, তোমরা একবার দেখে নিও। এইসব বিষয়গুলো নিয়ে আমার কিন্তু আলাদা একটা লেকচারই থাকে নর্মালি। তো কোনো কারণে তোমার যদি এগুলো বুঝতে সমস্যা হয় তাহলে আমরা ওই লেকচারটা আমরা এইভাবে ভিডিও লেকচার দেওয়ার মাধ্যমে হয়তো তোমাদের বোঝানোর চেষ্টা করি। আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে বাকি অংশে কেমিক্যাল প্রপার্টিজ নিয়েও বিভিন্ন লেকচার আছে, সেগুলো তোমরা একটু রিডিং করে দেখবে। যদি বুঝতে না পারো গুগল থেকে স্টাডি করার চেষ্টা করবে, তা না হলে তো আমি আছি, আমি তোমাদের জানানোর চেষ্টা করবো। তাহলে এ পর্যন্তই তোমাদের সাথে আমার এই লেকচার। পরবর্তীতে হয়তো কোনো আরেকটা লেকচার সাথে তোমার সাথে আবার দেখা হবে। তোমরা স্টাডি করার চেষ্টা করো, কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা তোমাদের যদি কোনো কমেন্টস থাকে বুঝতে সমস্যা হয়, বা আরো অন্য কোনো ভাবে যদি লেকচারটা নেওয়া যায়, লাইভ সেশনের মাধ্যমে যদি নেওয়া যায়, সেই ধরনের যদি তোমাদের ইচ্ছা থাকে তাহলে সেরকম আয়োজনও আমরা হয়তো বা করার চেষ্টা করবো। তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সেফ থাকবে, সেই দোয়াই করি, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।